এই জাতির সবচেয়ে বড় অর্জন বাংলার স্বাধীনতা। এই বাংলার স্বাধীনতা এনে দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। জাতির জনক বঙ্গবন্ধুকে 1965 সালের 15ই আগস্ট এবং তার পরিবারের বঙ্গমাতা বেগম ফজলুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের অনেকে নির্মমভাবে 1965 সালের 15ই আগস্ট হত্যা করা হয়। বঙ্গবন্ধু এবং তার পরিবারে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি। মাননীয় স্পিকার, রেলপথ মন্ত্রণালয় আগে ছিল না, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ হিসেবে দায়িত্ব পালন করা হতো। আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জানেন বুঝেন কি করলে দেশের মানুষের উপকার হবে, যাত্রীরা সেবা পাবে। এই সেবার মনোভাব নিয়ে আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2011 সালের 4 ডিসেম্বর নতুন রেলপথ মন্ত্রণালয় গঠন করেন। লক্ষ্য রেলের মাধ্যমে এদেশের যাত্রীদেরকে সেবা দেওয়া। এদেশের যাত্রীরা অন্যান্য পরিবহন থেকে রেলপথে যাতায়াত করতে বেশি পছন্দ করে। রেলপথ একটি সাশ্রয়ী, নিরাপদ, আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা। এই জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই যাবৎ 48টি প্রকল্প হাতে নিয়েছি। বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পসমূহের মূল লক্ষ্য নতুন ইঞ্জিন আনা, বগি আনা, সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করা, স্টেশনসমূহ রিমডেলিং করা এবং রেলের বড় বড় ব্রিজ নির্মাণ করা, জীর্ণ শীর্ণ রেলপথ পুনর্বাসন করা, মেরামত করা। এই প্রকল্পসমূহ আমরা হাতে নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। বিএনপির আমলে রেলপথ ছিল অবহেলিত। তদানীন্তন বিএনপি সরকার, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রেলের প্রতি কোনো নজর দেয় নাই। বিএনপির আমলে রেলপথ ছিল শতভাগ অবহেলিত। আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি এক প্রথম রেলে জনগণকে সেবা দেওয়ার জন্য রেলের মাধ্যমে এদেশের আপামর জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে তিনি রেলপথ মন্ত্রণালয় গঠন করে অনেক প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা হাতে নিয়েছি। এ যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা 270টি কোচ এনেছি। এলওসির অর্থায়নে ভারত থেকে এনেছি, এডিবির অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে এনেছি। আমরা 46 ইঞ্জিন এনেছি, ভারত থেকে এনেছি, কোরিয়া থেকে এনেছি। আরও আমাদের 70টি ইঞ্জিন অতি তাড়াতাড়ি আসবে, প্রক্রিয়াধীন আছে। আমরা আরও 200টি ইঞ্জিন আনবো কোরিয়ান অর্থায়নে, ইডিসিএফ কোরিয়ান অর্থায়নে। আরও 150 কোচ আমাদের বহরে আসবে এডিবির অর্থায়নে। এই কোচ এবং ইঞ্জিন যখন আসবে, এখন আমাদের এই যে স্বল্পতা, ইঞ্জিন এবং কোচের যে স্বল্পতা আছে, মাননীয় সংসদ সদস্যগণ বিভিন্ন জায়গায় যখন তারা বিরোধীর আসনের যখন দাবি করেন, এই কোচ এবং ইঞ্জিন যখন আমাদের বহরে আসবে তখন আর আমাদের এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমরা নতুন রেল লাইন নির্মাণ করে যাচ্ছি। আপনি জানেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ডাবল লাইন নির্মাণ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী লাকসাম থেকে সিনকিয়াস্তানে ডাবল লাইন উদ্বোধন করেছেন, টঙ্গী ভৈরব উদ্বোধন করেছেন। আর শুধু বাকি আছে 320 কিলোমিটারের মাঝে শুধু 72 কিলোমিটার বাকি আছে লাকসাম থেকে আখাউড়া। লাকসাম থেকে আখাউড়া ডাবল লাইন নির্মাণের কাজ চলছে। আশা করি আগামী 2 বছরে কাজ শেষ হলে এন্টার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত শতভাগ ডাবল লাইন নির্মাণ হয়ে যাবে। তখন বেশি করে ট্রেন চালাতে পারবো, পণ্য বহনের সুবিধা আসবে, অর্থনৈতিক উন্নয়নে অনেক সুবিধা আসবে এবং যাতায়াতে অনেক সময় কম লাগবে। ইস্যুটি থেকে পাবনা হয়ে ডালাসর রেল লাইন নির্মাণের কাজ চলছে। কাশিয়ানী থেকে গোপালগঞ্জ রেল লাইন নির্মাণের কাজ চলছে। খুলনা থেকে মংলা পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ চলছে। আমরা হাতে নিয়েছি ঐতিহাসিক
পদ্মা ব্রিজ, যা জীবনে ছিল স্বপ্ন এখন হয়েছে বাস্তব। সেই পদ্মা ব্রিজের উপর দিয়ে ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে জাজিরা, বাঙ্গা, নড়াইল হয়ে যশোর রেল লাইন যাবে। একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। এই প্রকল্পটি চায়না সরকারি কোম্পানি CRECর অর্থায়নে, অর্থাৎ চায়না গভর্নমেন্টের অর্থায়নে এই প্রকল্পটি আমরা হাতে নিয়েছি। নেগোসিয়েশন শেষ হয়েছে, কমার্শিয়াল কন্ট্রাক্ট শেষ হয়েছে, শুধু লোন এগ্রিমেন্ট বাকি আছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর তার অনুগ্রহে এর মাঝে আমরা EIDতে চিঠি দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সদয় অবগত করেছি, যদি লোন এগ্রিমেন্ট অতি তাড়াতাড়ি হয় আমরা ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে যশোর পর্যন্ত রেল লাইন নির্মাণ করতে পারবো ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, যখন পদ্মা ব্রিজের উপর দিয়ে যখন যানবাহন মোটরযান চলাচল করবে একই সময় যাতে ট্রেন চলাচল করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যদি অতি তাড়াতাড়ি আমরা লোন এগ্রিমেন্ট করতে পারি, অতি তাড়াতাড়ি আমরা নির্মাণ কাজ ইনশাল্লাহ হাতে নিতে পারবো। আমরা এরই মাঝে আপনি জানেন ৩৯ কলকাতা যায়, আমরা খুলনা থেকে বেনাপোল হয়ে কলকাতা পর্যন্ত আরেকটি ট্রেন যাবে কলকাতা, খুলনা, বেনাপোল আপ টু ক্যালকাটা। মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন কিছুদিন পর। আমরা কিছুদিন পরে আমরা আরও প্রকল্প হাতে নিয়েছি। ২০০০ থেকে কক্সবাজার, ২০০০ থেকে কক্সবাজার, ২০০০ রামু কক্সবাজার, ২০০০ রামু গুন্দুম এই রেল লাইন নির্মাণে আমরা টেন্ডার কল করেছি ADBর অর্থায়নে। ADB এগুলি প্রক্রিয়া করে যাচ্ছেন। ADBর কাছে যারা পার্টিসিপেন্ট তাদের তালিকা আমরা পাঠিয়েছি। যারা পার্টিসিপেন্ট ADB যাচাই বাছাই করে আমাদের কাছে যখন আসবে আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার পর ২০০০ কক্সবাজার রেল লাইন নির্মাণের কাজ ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আমরা শুরু করব। আপনারা জানেন আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র ইচ্ছায় যমুনার উপর বঙ্গবন্ধু ব্রিজ হয়েছে। বঙ্গবন্ধু ব্রিজ একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। তিনি যদি ওই দিন না চাইতেন যমুনার উপর পদ্মা ব্রিজের সাথে রেল লাইন হতো না, রেল ব্রিজ হতো না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইদানিং একটি প্রকল্প হাতে নিয়েছি, বঙ্গবন্ধু প্যারালাল ব্রিজ। বঙ্গবন্ধু ওই ব্রিজের সাথে আর একটি প্যারালাল ব্রিজ হবে, যে ব্রিজ জাপানি অর্থায়ন হবে ইনশাল্লাহ। আপনারা জানেন কর্ণফুলী নদীর উপর কালুঘাট ব্রিজ, কর্ণফুলী নদীর উপর কালুঘাট ব্রিজ। এই কালুঘাট ব্রিজের সাথে আমরা রোড কাম রেল আর একটি সেতু করব, এটি কোরিয়ান অর্থায়নে ইনশাল্লাহ আমরা করব। আমরা তৃতীয় LFCর অর্থায়নে খুলনা থেকে দর্শনা, পার্বতীপুর থেকে কাউনিয়া এবং ঐতিহ্যবাহী আমাদের যে শহীদপুর কারখানা আছে, একটু আগে মাননীয় সংসদ সদস্য যে কথাটি উল্লেখ করলেন, এই কারখানাকে আমরা আধুনিকায়ন করব, সেখানে যাতে কোচ নির্মাণ করা যায় সেই উপযোগী আমরা করে তুলব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা আরেকটি প্রকল্প হাতে নিয়েছি, সেটি হলো ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন। বুলেট ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবে ভায়া কুমিল্লা লাকসাম। এখানে অর্থায়ন এখনও নিশ্চিত হয় নাই, কিন্তু আমরা ফিজিবিলিটি করে যাচ্ছি ADBর অর্থায়নে। ফিজিবিলিটি যখন হয়ে যাবে, ফিজিবিলিটি করার পর যখন অর্থায়ন আমরা কোথাও না কোথা থেকে নিশ্চিত হব, তখন এই প্রকল্পের কাজ আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমরা আমাদের কিছু বেশ নতুন নতুন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নিয়েছি। সেই প্রকল্প আখাউড়া থেকে সিলেট, সেখানে ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হবে। আমরা জয়দেবপুর থেকে ইস্যুদি, জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর আমরা নতুন রেল লাইন নির্মাণ করবো ইনশাল্লাহ। এইভাবে আমরা প্রকল্প হাতে নিয়েছি। আমরা প্রকল্প হাতে নিয়েছি বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন নির্মাণের, সেখানে LOCর অর্থায়নে। LOC যখন আমাদের থার্ড LOCতে এই প্রকল্পটি আমাদের তালিকার 1 নম্বরে আছে। আমাদের ভারতীয় রেলওয়ে অ্যাডভাইজার যিনি ঢাকায় আছেন ডিমাঞ্জল, তার সাথে এবং ভারতীয় হাই কমিশনার সাথে আমরা কথা বলেছি। এই প্রকল্পটি আমাদের তালিকা 1 নম্বর আছে। ইনশাল্লাহ তৃতীয় LOCতে
সিরাজগঞ্জ বগুড়া প্রকল্পটিও আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। এভাবে আমরা বহু প্রকল্প নিয়েছি। এই জন্য জানেন মাননীয় স্পিকার, সফল রাষ্ট্রনায়ক আমার প্রিয় নেত্রী, তার দরদ আছে জনগণের জন্য, জনগণকে ভালোবাসেন বিদায় রেলের মাধ্যমে জাতি থেকে সেবার মনোভাব নিয়ে আমার নেত্রী কাজ করেন বিদায় রেলের আজকে অনেক উন্নয়ন করেছেন। আমি রেলের ব্যাপারে কথা বলে শেষ করব, এরপর আমি অন্য ব্যাপারে বলবো। আমাদের এ সরকারের আর 2 বছর বাকি আছে। আমাদের চলমান প্রকল্প সমূহ এই 2 বছরের মাঝে যদি আমরা বাস্তবায়িত করতে পারি ইনশাল্লাহ রেলের যুগান্তকারী উন্নয়ন এবং পরিবর্তন আসবে ইনশাল্লাহ। এরপর আমি বলি মাননীয় স্পিকার, একজন আরেকটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, সেটি হল ঢাকা থেকে বরিশাল হয়ে ফারা বন্ধ ডিবি রেল লিমিটেড এই কোম্পানির সাথে এমইউ করেছি। ঢাকা থেকে বরিশাল হয়ে পায়রা বন্ধ পর্যন্ত নতুন রেল লাইন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইনশাল্লাহ আমরা করব। প্রকল্প হাতে নিয়েছি, এমইউ হয়েছে, এখন আমাদের প্রক্রিয়াধীন আছে। মাননীয় বলছি মাননীয় স্পিকার, একটি সত্য কথা বলি মাননীয় স্পিকার, এই সত্য কথাটি হল একটি রোগের কোনো ওষুধ নাই, বাংলাদেশেও নাই, পৃথিবীর কোথাও পাবেন না এই রোগের। এই হলো হিংসা। বেগম খালেদা জিয়া আমার নেত্রীকে হিংসা করে। আমার নেত্রী যত ভালো করে বেগম খালেদা জিয়ার গা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কীভাবে? আপনাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন স্পিকারের দায়িত্ব দিলেন, বেগম খালেদা জিয়া একবারও আপনাকে ধন্যবাদ দেয় নাই, প্রশংসা করে নাই, বরং তার হিংসা করেছে, তার কাছে খারাপ লেগেছে। আপনি যখন স্পিকার হন তার হিংসা হয়েছে, কারণ বেগম খালেদা জিয়া শুধু হিংসা করতে জানে, প্রশংসা করতে জানে না। দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ, খাদ্য উদ্বৃত্ত, এটা বেগম খালেদা জিয়ার শরীর জ্বলে। হিংসা করে আমার নেত্রীকে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিমন্ত্রীর মাধ্যমে দেশ আজকে কেন কৃষি উৎপাদনে, খাদ্য উৎপাদনে এত সফলতা, এই জন্য বেগম খালেদা জিয়ার হিংসা তার সহ্য হয় না। বছরের প্রথম দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন। এটাও বেগম খালেদা জিয়া পছন্দ করে না, তার সহ্য হয় না, খালি হিংসা করে। আমি আগে বলেছি, যতই বেগম খালেদা জিয়া হিংসা করুক না কেন, হিংসার ওষুধ বেগম খালেদা জিয়া পৃথিবীর কোথাও আপনি পাবেন না। কমিউনিটি ক্লিনিক আমার মাননীয় প্রধানমন্ত্রী সেনাভূষণ করেছেন, বেগম খালেদা জিয়া বন্ধ করেছেন। আবার আমরা এই কমিউনিটি ক্লিনিক ইনশাল্লাহ চালু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। গ্রামে গেলে গ্রামের সাধারণ গরিব মানুষ এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা পায়। গ্রামের মানুষ খুব খুশি। সাধারণ মানুষ তারা বড় বড় শহরে যেতে পায় না, বাড়ির কাছে কমিউনিটি ক্লিনিকের সেবা পায়, স্বাস্থ্যসেবা পায় বিদায় আমার নেত্রীকে আজকে দোয়া করে। এতো বেগম খালেদা জিয়ার গায়ে জ্বালা সহ্য হয় না, হিংসা করে। মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়ে এ স্বাধীনতা অর্জন করলো জাতির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে, তারা আমার দেশের প্রিয় মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধেরা বিএনপির আমলে ছিল অবহেলিত। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মুক্তিযোদ্ধাদেরকে প্রতিজনকে 10,000 করে প্রতি সহ্য হয় না, হিংসা করে। ভালো কাজ করলে বেগম খালেদা জিয়ার হিংসা বেড়ে যায়। আমার প্রিয় নেত্রী একজন সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশের উন্নয়ন করেছেন। সারা বিশ্বে বাংলাদেশের মান সম্মান ইজ্জত বৃদ্ধি পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অবদানে। সারা দুনিয়ার মানুষ আজকে আমার নেত্রী শেখ হাসিনাকে সবাই আজকে অবাক হয়ে যায়। এত অল্প সময়ে বাংলাদেশ কীভাবে এত উন্নয়ন করলো, এত অগ্রগতি বাংলাদেশে কীভাবে হলো। বিশ্বের মাননীয় স্পিকার, আপনি জানেন বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক কি বলে ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ।
উন্নয়ন দেখে, আর বেগম খালেদা জিয়া হিংসায় মরে। এই যে বাংলাদেশে এত উন্নয়ন, সকল সেক্টর উন্নয়ন, দুনিয়ায় বাংলাদেশে মান সম্মান ইজ্জত বৃদ্ধি, এত কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার আমলে হয়েছে। যত কাজ করেছেন এত কাজ দ্বারা 3 বার প্রধানমন্ত্রী হওয়া যায়। মাননীয় স্পিকার, জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার একটি স্বর্ণের খনি। বঙ্গবন্ধু ওই পরিবারের অভিভাবক। বঙ্গবন্ধু এই জাতির স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই পরিবার যে ত্যাগ স্বীকার করেছে, বঙ্গবন্ধু সহ তার পরিবারে এই জাতির জন্য যত ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের কোনো পরিবার এত ত্যাগ স্বীকার করে নাই। সারা পৃথিবীতে বিরল ঘটনা। সেই পরিবারের সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি নিজের জন্য কিছু করেন না, শুধু এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য 18 ঘন্টা চিন্তা করেন। তিনি যোগ্য সবল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ছেলে সজীব ওয়াজেদ জয় আইসিটি জগতে বাংলাদেশকে আজকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। তার সুযোগ্য কন্যা সামিয়া ওয়াজেদ ফুতুল অটিজমে নিঃস্ব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, ডিজেবল মানুষের সেবা করে যাচ্ছেন। এ বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে কন্যা, তাদের এই উত্থান, তাদের এই উন্নতি দেখে সজীব ওয়াজেদ জয়কে গ্রামের মানুষ টেলিভিশনে যখন দেখে তখন বলে বঙ্গবন্ধুর নাতি একদম ইনোসেন্ট, 100% ইনোসেন্ট চেহারা, 100% ইনোসেন্ট সৎ। আর আরেকজন বেগম খালেদা জিয়ার ছেলে হাওয়া ভবন করে কোটি কোটি টাকা লুটপাট, অন্যান্য বিভিন্ন মামলায় আসামি। আপনারা জানেন, আমি সেদিকে যাব না। আমার প্রিয় নেত্রীর এক ছেলে এক মেয়ে আজকে অত্যন্ত সৎ, অনেস্ট এবং জাতির জন্য অবদান রেখে যাচ্ছেন। একজন আইসিটি জগতে আর একজন ডিজেবল মানুষের খেদমতে সেবায়। আমেরিকা, ব্রিটিশ পার্লামেন্টে রেহানাফার মেয়ে টিউলিপ সংসদ সদস্য হয়ে তিনি সেখানে বাংলাদেশের মান সম্মান অনেক বৃদ্ধি করেছেন। অর্থাৎ এই পরিবার, আমি আগে বলেছি বঙ্গবন্ধু পরিবার একটা সোনার খনি। আগে বলেছি এই পরিবারের মতো বাংলাদেশে আর কোনো পরিবার আমি দেখি নাই। মাননীয় স্পিকার, আল্লাহ মানুষ ছাড়া আর কাউকে জবান দেন নাই। একমাত্র বাক শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন। পশু পাখি কেউ কথা বলতে পারে না, কেউ আল্লাহ তাদেরকে বাক শক্তি জবান দেন নাই। জবান দিয়েছেন আল্লাহ একমাত্র মানুষকে। এই মানুষ যারা আজকে জবান বাক শক্তি আল্লাহ প্রদত্ত, অনেকেই বিএনপি নেত্রী খালেদার মতো অনেকেই সত্য কথা স্বীকার করে না। যদি পদ্মা ব্রিজ, যদি এই ব্রিজ কথা বলতে পারত, পদ্মা ব্রিজের যদি জবান আল্লাহ দিত, যদি মাননীয় স্পিকার আপনি যদি প্রশ্ন করতেন এই ব্রিজ তোমাকে কে তৈরি করেছে, ব্রিজ উত্তর দিত জননেত্রী শেখ হাসিনা। পায়রাপুর। মাননীয় মন্ত্রী, আপনার কয় মিনিট বলবেন? 2 মিনিট। 2 মিনিট স্যার, 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। ঠিক আছে, 2 মিনিট বলুন।
মাননীয় স্পিকার ফায়রা ভোট এর যদি জবান আল্লাহ দিত, যদি আপনি বা কেউ প্রশ্ন করতো হে ভোট তোমাকে এত সুন্দর করে সাজানোর কে একমাত্র উদ্যোক্তা, তাহলে সে অবলীলা কর্ম বলতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে আপনি একটু যান হাতিরঝিল এলাকায়, একদম মনে হয় যেন লন্ডন শহর। যদি এই স্থাপনাগুলো যদি জবানবন্দি থাকতো, যদি কেউ প্রশ্ন করতো এই ওভারব্রিজ এ সুন্দর রাস্তা কে করেছে, তারা সুন্দরভাবে উত্তর দিত জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের জবানবন্দি নাই মাননীয় প্রধানমন্ত্রী। এই যে ফোর লাইন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ফোর লাইন, ময়মনসিংহ ফোর লাইন, বাংলাদেশে বিভিন্ন ফোর লাইন যে হচ্ছে, যদি এদের জবানবন্দি থাকতো, যদি কেউ প্রশ্ন করতো হে রাস্তা তোমাকে কে করেছে, তারা বলতো আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কথা। যেহেতু তাদের জবানবন্দি নাই তারা বলতে পারে না, কিন্তু বেগম খালেদা জিয়া জবানবন্দি থাকা সত্ত্বেও সত্য কথা বলে না। যেহেতু তারা ধ্বংসে বিশ্বাস করে, বেগম খালেদা জিয়া হিংসার কোনো ওষুধ নাই। তারা তথাকথিত হরতাল এবং আন্দোলনে অবরোধে ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচনেও অবশ্যই বিএনপি ব্যর্থ হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।